আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি হীরামণি। শুরুতেই বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ প্রসঙ্গ। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। ডারউইন টেস্টে অজিতের বিপক্ষে ৯ উইকেটের বড় জয়ে ২ ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা। চতুর্থ দিন সকালে মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে অজিরা ২৮৪ রানে অল আউট হলে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৫৭ রান। জবাব দিতে নেমে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় নাজমুল হাসান শান্তর দল। বিস্তারিত মুমসাদ দিনুরির রিপোর্টে। ঐতিহাসিক, অসাধারণ, অবিশ্বাস্য। যে বিশেষণে এই জয়কে বর্ণনা করা হোক না কেন, এর মাহাত্ম্য বোঝাতে তা যেন কমই হয়ে যায়। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে এসে টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষ দলকে নাস্তানাবুদ করেছে টিম টাইগার্স। পূর্ণ শক্তির অজিদের বিপক্ষে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়ে জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্তর দল। চতুর্থ দিন ৬৭ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। উইকেটে ছিলেন আগের দিনের ২ অপরাজিত ব্যাটার ক্যামেরুন গ্রিন ও অ্যালেক্স ক্যারি। লক্ষ্য ছিল বাংলাদেশের লিড পেরিয়ে লড়াইয়ের পুঁজি দাঁড় করানো। তবে দিনের শুরুতেই সফরকারীদের স্বপ্নের মতো শুরু এনে দেন মেহেদী হাসান মিরাজ। একে একে ফিরিয়ে দেন অ্যালেক্স ক্যারি, বাউ ওয়েবস্টার ও অধিনায়ক প্যাট কামিন্সকে। মধ্যাহ্ন বিরতির আগে আর সাফল্য পায়নি বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনের শুরুতেই গ্রিন ও স্টার্ক জুটিকে ভাঙেন তাসকিন আহমেদ। অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন স্টার্ক। এক প্রান্তে সঙ্গীদের হারালেও দায়িত্বশীল ব্যাটিংয়ে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নেন অফ ফর্মে থাকা ক্যামেরুন গ্রিন। ১৯২ বলে ৪-৪ ও ১ ছক্কায় ক্যারিয়ারের তৃতীয় এবং অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম সেঞ্চুরি করেন এই পেস বোলিং অলরাউন্ডার। তবে ৩ অঙ্ক ছোঁয়ার পর বেশিক্ষণ টিকতে পারেননি গ্রিন। নতুন স্পেলে ফিরে তাকে বোল্ড করেন হাসান মাহমুদ। এরপর নাথান লায়নকে এলবিডব্লিউ করে নিজের ৫ উইকেট পূর্ণ করার পাশাপাশি অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৭। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে তানজিদ তামিমের উইকেট হারালেও সাদমান ইসলাম ও মমিনুল হকের ব্যাটে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়, আর অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম। মুমসাদ দিনুরি, আরটিভি। টেস্ট ক্রিকেটে নিজেদের ইতিহাসে সেরা জয়ে প্রশংসায় ভাসছে টাইগাররা। ঐতিহাসিক সাফল্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাইগারদের অভিনন্দনের জোয়ারে ভাসিয়েছেন বিশ্ব ক্রিকেটের রথী মহারথীরাও। মুমসাদ দিনুরির আরেকটি রিপোর্ট। ক্রিকেটে বহুল চর্চিত একটি প্রবাদ আছে, টেস্ট ক্রিকেট ইজ দ্য বেস্ট ক্রিকেট। ৫ দিন ১৫ সেশন, প্রতি সেশনেই থাকে ভিন্ন গল্প, ভিন্ন লড়াই, ভিন্ন নায়ক। আর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা যে কোনো সফরকারী দলের জন্যই এক অগ্নি পরীক্ষা। ডারউইনে সেই পরীক্ষায় লেটার মার্কস নিয়েই পাশ করেছে লাল সবুজের জার্সিধারীরা। বাংলাদেশ দলের ঐতিহাসিক জয়ে আনন্দের জোয়ারে ভাসছে টেকনাফ থেকে তেতুলিয়া। সেই আনন্দ ছুঁয়ে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও। ইতিহাস গড়া জয়ের পর দলকে শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও কলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে দলকে বরণ করে নেওয়ার জন্য। বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদেরকে ওয়েলকাম করার জন্য। ঐতিহাসিক জয়ে বাংলাদেশ ক্রিকেট দল, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানও। টাইগারদের অসাধারণ এই জয়ে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব ক্রিকেটের রথী মহারথীরাও। এক টুইট বার্তায় কিংবদন্তি ক্যারিবীয় ধারাভাষ্যকার ইয়ান বিশপ বলেন, বাংলাদেশ ক্রিকেট ও মানুষের জন্য এটি একটি যুগান্তকারী অর্জন। এখন তাদের প্রাপ্য সম্মান ও স্বীকৃতি দেওয়ার সময় এসেছে, বিশেষ করে যাদের কাছ থেকে অতীতে সেই স্বীকৃতি খুব কমই এসেছে। সাবেক অজি পেসার ড্যামিয়েন ফ্লেমিং বলেন, ডারউইন এখন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের একটি অধ্যায় হয়ে গেল। নিজেদের মাটিতে অস্ট্রেলিয়াকে এভাবে হারতে বহুদিন দেখিনি। দ্বিতীয় টেস্টে অজিদের প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকলাম। এছাড়াও ভিন্ন ভিন্ন টুইট বার্তায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন সাবেক ভারতীয় ব্যাটার ওয়াসিম জাফর, সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস, ক্রিকেট ধারাভাষ্যকার লিসা স্টালেকার সহ আরও অনেকেই। মুমসাদ দিনুরি, আরটিভি। সরকার বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্র বিনির্মাণের পথে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে জনগণ তাদের প্রতিহত করবে বলেও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, যে কাজ করলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে সেই কাজ করছে সরকার। জাতীয় মৎস্য পক্ষ 2026 উপলক্ষে কিশোরগঞ্জে আয়োজিত শুভেচ্ছা সভায় এই কথা বলেন তারেক রহমান। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। জাতীয় মৎস্যপক্ষের উদ্বোধনী আয়োজনে যোগ দিতে দেশের অন্যতম বৃহৎ মৎস্য হাব কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা প্রধানমন্ত্রীর। পথিমধ্যে শিক্ষার্থী সহ সর্বসাধারণের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন তিনি। সফরের প্রথম কার্যসূচি জেলার পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ির ঘাট এলাকার ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করেন সরকার প্রধান। হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান উপস্থিত সবাইকে। এখানেই শুভেচ্ছা বক্তব্যে তারেক রহমান তুলে ধরেন মৎস্য খাত নিয়ে আগামীর পরিকল্পনা। আশাবাদ ব্যক্ত করেন দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার। বিএনপির রাজনীতিটাই হচ্ছে এমন একটি রাজনীতি, যেই রাজনীতির বাস্তবায়ন করলে পরে দেশের মানুষ উপকৃত হবে, গ্রামের মানুষ উপকৃত হবে। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। এবং সে কারণেই আমরা চাই এই রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে। গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য বিগত সময়ের অপরিকল্পনাকে দায়ী করেন সরকার প্রধান। আহ্বান জানান যারা বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে তাদেরকে রুখে দেয়ার। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয় ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে। যে কোনো সংকট যদি মোকাবেলা করতে হয় ঠান্ডা মাথায় পরিকল্পনা গ্রহণ করে ধীরে ধীরে সংকটের মোকাবেলা করতে হবে। কিন্তু আমরা দেখছি এই সংকটের সুযোগ নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি রাজপথে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। রাজপথে যদি বিশৃঙ্খলা তৈরি হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ জনগণ। আসুন মৎস্য, কৃষি এবং হাওর সম্ভাবনাকে কাজে লাগিয়ে কিশোরগঞ্জকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে জেলার বুক চিরে বয়ে যাওয়া নরসুন্দা নদীর পুনঃখনন এবং হাওর পর্যটন বিকাশে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন, এমনটাই প্রত্যাশা কিশোরগঞ্জবাসীর। শামীম চৌধুরী, RTV, কটিয়াদি, কিশোরগঞ্জ। বিএনপির সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে মনোনয়নপত্র বাছাই করেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। যাচাই বাছাই শেষে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ বিএনপির প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এর আগে 11 দলীয় জোট সমর্থিত রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। 18 আগস্ট বিকেল 4টায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। আগামী 20 আগস্ট সংসদ অধিবেশন কক্ষে 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচিত সংসদ সদস্যরা ভোটে অংশ নেবেন। আমাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী হিসেবে বৈধ ঘোষিত হয়েছে। এখন আমরা অপেক্ষায় থাকবো 20 তারিখে নির্বাচনের জন্য। না, বড় বাধা কি বাধা না, আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে। আমার মনে হয় না এটা প্রত্যাহার করা হবে, কেননা 11 দলীয় জোটে সিদ্ধান্ত নিয়েই আমরা নির্বাচনে শেষ পর্যন্ত অংশগ্রহণ করার জন্য আমরা এই মনোনয়নপত্র জমা দিয়েছি। আমরা চাই যে দীর্ঘদিন পর যে রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রায় 30-35 বছর পরে নির্বাচন হচ্ছে, গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাক, এটা আমরা চাই। যথার্থ পাওয়া গেছে এবং তাহলে এখন দুটাই মনোনয়নপত্র ভ্যালিড এবং আগামী 18 তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে ঢাকা সহায়ক পরিবেশ চাই বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র AKM শহীদুল করিম। ভারতের NDTV গণমাধ্যমটিতে প্রচারিত প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর আগামী সপ্তাহে শীর্ষক এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। তিনি আরও বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ও শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের ফেরত চেয়েছে বাংলাদেশ। 5 আগস্ট দিল্লিতে সংবাদ সম্মেলন করে শেখ হাসিনা যেসব বক্তব্য দিয়েছেন তাতে প্রধানমন্ত্রীর ভারত সফরে পরিবেশ নষ্ট হয়েছে বলেও উল্লেখ করেন AKM শহীদুল করিম। By Sheikh Hasina, who has been convicted by the
International Crimes Tribunal for committing crimes against humanity. We have made our position clear on this matter. We will continue to pursue our Bangladesh First policy to promote friendly bilateral relations with other countries, including our neighbors, on the basis of sovereign equality, national dignity, non-interference in each other's internal affairs, and mutual benefit. সরকারি কর্মকর্তাদের জন্য নবম পে স্কেল তৈরি হয়েছে, চলতি অর্থ বছরের মধ্যেই বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার। সকালে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। পে স্কেল তো বিবেচনাধীন আছে এবং গভর্নমেন্টের কমিটমেন্ট আছে, এটা আমরা বাস্তবায়ন করব এবং এটা চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে পে স্কেল ঘোষণা হতে পারে। 5-6 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা, কিন্তু বিগত সরকার 11 বছর যাবৎ কোনো পে স্কেল ঘোষণা করেনি, যার ফলে এই 18 লক্ষ কর্মকর্তা কর্মচারীদের আমরা চাপের মধ্যে আছি। জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ বেড়েছে বলা হলেও রাজধানীতে কাটেনি সংকট। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস না পাওয়ার অভিযোগ চালকদের। অনেক এলাকায় বাসাবাড়িতেও জ্বলছে না চুলা। দ্রুত সমাধান দাবি ভুক্তভোগীদের। জ্বালানি সংকট সমাধানে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার। মিশুক হালাদারকে সাথে নিয়ে আরো জানাচ্ছেন AR বাদল। রাজধানীর বিভিন্ন এলাকার সিএনজি ফিলিং স্টেশন ঘুরে রোববারও দেখা মিলে চরম গ্যাসের সংকটের চিত্র। কোথাও ঝুলছে গ্যাস নেই, আবার কোথাও গ্যাসের আশায় দীর্ঘ লাইন। যেসব ফিলিং স্টেশনে গ্যাস মিলছে সেখানেও পরিস্থিতি স্বাভাবিক নয়। ফিলিং স্টেশনের লাইন ছাড়িয়ে গেছে সড়কে। দীর্ঘ এই সারি পৌঁছেছে 2 থেকে 3 কিলোমিটার পর্যন্ত। এখন গ্যাস পাবো, কিন্তু যে গ্যাস ঢুকবে সারাদিন চালানো যাবে না। বাসায়ও গ্যাস থাকে না, আমাদের বাসায় খাওয়া দাওয়া অসুবিধা হচ্ছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকায় কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি কমছে আয়। ক্ষোভ চালকদের। রাতে গ্যাস নিয়ে গেছি 2টা বাজে, 200 টাকার গ্যাস ঢুকছে 220 টাকার। এখন আবার এই যে অফিসের লোক নামাই দিয়েছে, লাইন ধরছি। গাড়ির পিছনে সময় দিচ্ছি, কিন্তু আমাদের অন্য কাজ করবো যে আমরা ওই সময় পেতেছি না। কোচিং আছে বাচ্চার, কোচিংয়ে ঠিক মতন যাইতে পারি না। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে গত কয়েকদিনের তুলনায় গ্যাসের চাপ কিছুটা বেড়েছে, তবে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। জাতীয় গ্রিডে আমাদের গ্যাস কিছুটা আনলোড হয়েছে, মানে এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে যদি থাকে মোটামুটি কাস্টমাররা অত খুশি না হলেও মোটামুটি তারা খুশি চলতে পারে। ভোগান্তির বিষয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সাত্তার বলেন, সংকট সমাধানে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে। সাপ্লাই চেন আমরা সৃষ্টি করছি। আমরা অনেক জায়গায় থেকে রাশিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ইভেন চায়না থেকে জ্বালানি নিয়ে আসার চেষ্টা করছি। বিদ্যুতের ব্যাপারেও কিছু দুর্ঘটনার কারণে সংকট তৈরি হয়েছে, তারপরে গ্যাসের ক্ষেত্রে হয়েছে। এটা আমাদের হাতের বাইরে ছিল, কিন্তু সরকার খুব সিরিয়াসলি টেক আপ করেছে। আশা করি খুব অল্প দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে শুধু আশ্বাস নয়, দ্রুত সংকটের সমাধান হবে এমন প্রত্যাশা সবার। AR বাদল, RTV, ঢাকা। রাঙ্গামাটির সবছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। সকালে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাঙ্গামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুবছড়ি যাওয়ার পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পিকআপটি সড়ক থেকে ছিটকে দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই 4 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন মেঘরানী চাকমা, শান্তনা, শোভা এবং শান্তিরঞ্জন চাকমা। এতে গুরুতর আহত অবস্থায় বিকাশ এবং সুমন চাকমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ITV সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।